বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। অর্থ কাকে বলে, অর্থের প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়েই। আজ আমরা কথা বলবো ব্যাংক ব্যবস্থা নিয়ে। তো আমরা শুরু থেকেই জেনে আসি যে আমরা আজকের পাঠদান শেষে কোন কোন বিষয় সম্পর্কে একটি সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পেতে পারি। যে বিষয়গুলো সম্পর্কে সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। 1. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। 2. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে একটি সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে আশা করছি। 3. আমানত কত প্রকার ও কী কী। 4. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। এবং ফাইনালি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা থাকবে, পরবর্তী দিন হয়তো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তো এটি ছিল আজকের শিক্ষণফল বা আজকের পাঠদান শেষে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো সেটি। বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ করে ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, সেই ব্যাংকই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এখন এই বাণিজ্যিক ব্যাংক তাহলে তাদের বাণিজ্যটা কিভাবে আসে বা তাদের মুনাফাটা কিভাবে আসে। বাণিজ্যিক ব্যাংক মূলত কোনো গ্রাহকের কাছ থেকে বা ব্যক্তির কাছ থেকে যখন আমানত গ্রহণ করে তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বল্প পরিমাণ সুদ দেয় এবং যে প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ দেয় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অধিক হারে সুদ গ্রহণ করে। ধরে নিই যে তুমি ব্যাংকে টাকা রাখবা বা ব্যাংকে আমানত রাখতে চাচ্ছ, তো ব্যাংক তোমাকে হয়তো 9% হারে মুনাফা দিবে বা সুদ দিবে। বাট ওই টাকাটা যখন ব্যাংক অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিবে তখন ব্যাংক হয়তো সেখানে 12% অথবা 11% মুনাফা তার কাছ থেকে নেবে। তাহলে দেখা গেল যে এখান থেকে গ্রহীতার কাছ থেকে ব্যাংক নিচ্ছে কত, যে টাকা রাখছে আমানত যিনি রাখছেন তার কাছ থেকে তাকে ব্যাংক দিচ্ছে 9%, আবার যাকে ব্যাংক এই টাকাটা দিচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার কাছ থেকে ব্যাংক নিচ্ছে 12% বা 11%। তাহলে এখান থেকে একটা পার্থক্য তৈরি হচ্ছে, যে পার্থক্যটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। এভাবে ব্যাংক তার আমানত গ্রহণ এবং প্রদানের মাধ্যম দিয়ে সেটা স্থায়ী হতে পারে, সঞ্চয়ী হতে পারে। তো এর বিভিন্ন প্রকার আমানত আছে, এই আমানত সম্পর্কে আমরা পরে জানবো। তো এইভাবে ব্যাংক তার মুনাফা বা তার যে প্রফিট আছে সেটা কন্টিনিউ করে এবং ব্যাংক ব্যবস্থা বা বাণিজ্যিক ব্যাংকগুলো এর উপরেই টিকে আছে। মানে মুনাফা অর্জনই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। এখন বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন দেশি, বিদেশি, সরকারি, বেসরকারি, এভাবে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো আমরা উদাহরণ হিসেবে সেক্ষেত্রে বলতে পারি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপরে বিভিন্ন ধরনের এবি ব্যাংক। এই ধরনের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংকের যে প্রকারভেদ সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলার চেষ্টা করব। এখান থেকে একটু সংক্ষিপ্ত পরিসরে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা নিব বিস্তারিতভাবে, এবং ব্যাংকের প্রকারভেদ সম্পর্কে আমরা এই ক্লাসটিতে খুব বেশি কথা বলবো না। তো আমরা এখন ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক নানাবিধ কার্যাবলী করে থাকে। তার মধ্যে প্রধান যে কার্যাবলীগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন 1. আমানত গ্রহণ করা। 2. ঋণ দান করা। 3. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। 4. দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা। 5. অর্থ স্থানান্তর। 6. রেমিট্যান্স। 7. সঞ্চয় বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের বা বহুমুখী কার্যাবলী সম্পাদন করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমানত গ্রহণ, ঋণ প্রদান করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, দেশীয় বা বৈদেশিক সহায়তা প্রদান করা, অর্থ স্থানান্তর করা, রেমিট্যান্স এবং সঞ্চয় বৃদ্ধি।
এটি হচ্ছে মূল কাজগুলো। এছাড়াও আরও অনেক কাজগুলো সম্পাদন করে থাকে। আমরা এখন আমানত গ্রহণ সম্পর্কে একটু আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীরে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট হতে আমানত সংগ্রহ করা। বাণিজ্যিক ব্যাংক 3 ধরনের আমানত গ্রহণ করে থাকে: ক চলতি আমানত, খ সঞ্চয় আমানত, গ স্থায়ী আমানত। চলতি আমানত চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠাতে পারেন। এজন্য এই আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। এক কথায় চলতি আমানত বলতে বোঝায় যে গ্রাহক যে কোনো সময় তার টাকা ব্যাংকে আমানত রাখতে পারেন বা তার গচ্ছিত সম্পদ ব্যাংকে আমানত রাখতে পারেন এবং ওই আমানতকারী যে কোনো সময় ওই টাকা বা গচ্ছিত সম্পদ উঠাতে পারেন। এটি হচ্ছে আমানতের চলতি আমানত। এক্ষেত্রে ব্যাংক গ্রাহককে কোনো প্রকার প্রফিট প্রদান করে না। এরপরে সঞ্চয় আমানত। সঞ্চয় আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদে সাধারণত সপ্তাহে 2 বার উঠানো যায়। উল্লেখ্য যে সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে ব্যাংক কিছু অল্প পরিমাণ প্রফিট বা সুদ প্রদান করে। এই সঞ্চয় আমানতের ক্ষেত্রে গ্রাহক সপ্তাহে 2 বার বা একটি নির্দিষ্ট সময় পর পর এই টাকাটা বা আমানতটা উঠাইতে পারে। এজন্য এক্ষেত্রে ব্যাংক অল্প কিছু পরিমাণ প্রফিট এক্ষেত্রে প্রদান করতে পারে। এরপরে স্থায়ী আমানত। স্থায়ী আমানত বলতে বোঝায় যে আমানত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয় তাকে স্থায়ী আমানত বলে। এই মেয়াদটি হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর ইত্যাদি সময়। ব্যাংক এ ধরনের আমানতের উপর অধিক হারে সুদ প্রদান করে থাকে। তো সাধারণত আমাদের ক্ষেত্রে যেটি হয়, আমরা স্থায়ী আমানত যখন রাখি তখন হয়তো 5 বছরের জন্য টাকাটি ব্যাংকে রাখলাম। সেক্ষেত্রে দেখা গেল আমি যখন ব্যাংকে আমানত হিসেবে টাকাটি রাখছি তখন ব্যাংক আমাকে হয়তো 9% হারে প্রফিট দিবে। পক্ষান্তরে এই টাকা ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করবে ঋণ হিসাবে, তখন ব্যাংক ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে হয়তো 12% অথবা 11% হারে প্রফিট নিবে। তাহলে এই যে দুই প্রফিটের ভিতরে একটি পার্থক্য, এখান থেকে ব্যাংক একটি প্রফিট পায়। এজন্য স্থায়ী আমানতের উপর এই ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকগুলো গ্রাহকদের বেশি পরিমাণ প্রফিট দিতে পারে। এটি হচ্ছে স্থায়ী আমানত। আমরা স্লাইডের মাধ্যমে দেখলাম যে চলতি আমানত কাকে বলে, সঞ্চয় আমানত কাকে বলে এবং স্থায়ী আমানত কাকে বলে। চলতি আমানত বলতে বোঝায় যে টাকাটা ব্যাংকে রাখার পরে বা আমানত হিসেবে রাখার পরে আমি যে কোনো সময় উঠাইতে পারি। হয়তো আমার প্রয়োজন এখন সকালে আমি টাকাটা রেখে আসলাম, হয়তো আমার 1 দিন পরে বা 2 দিন পরে এই টাকাটা প্রয়োজন, আমি চাইলে টাকাটা উঠাইতে পারবো। ইভেন আমি সকালে রেখে আসলাম, আমি যদি ব্যাংক টাইমে বিকেলের বেলা বা দুপুরবেলা যদি ব্যাংক টাইমে আবার যাই যে আমি ওটা উঠাতে চাই, তাহলে আমি ওটা উঠাইতে পারবো। তার মানে চলতি আমানত বলতে বোঝায় যে আমানতটা আমি যে কোনো সময় রাখতে পারবো এবং যে কোনো সময় উঠাইতে পারবো ব্যাংক চলাকালীন সময়ে। তাহলে এটি হচ্ছে চলতি আমানত। তো চলতি আমানতের ক্ষেত্রে কি হয়, যে চলতি আমানতের ক্ষেত্রে হয় যে ব্যাংক আমাদের কোনো প্রফিট দেয় না, উল্টো হয়তো ব্যাংকই আমাদের কাছ থেকে প্রফিট নেয়, মানে বিভিন্ন ধরনের সুবিধা নেয় বা একটা চার্জ নেয়, কিন্তু গ্রাহককে ব্যাংক কোনো প্রফিট দেয় না বা চার্জ দেয় না, বরঞ্চ গ্রাহকের কাছ থেকে ব্যাংক আরও চার্জ নেয়। এটি হচ্ছে চলতি আমানত। সুবিধা হচ্ছে এটা যে আমার যখন এটা দরকার হবে আমি তখন উঠাই নিতে পারবো, যখন আবার দরকার হলো তখন আমি আবার রাখতে পারলাম। এটাই হচ্ছে চলতি আমানতের সুবিধা। এটি সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানত বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ খুব কাছাকাছি সময়ে, যেমন সপ্তাহে 2 বার এই ধরনের সময়ের মধ্যে এই টাকাটা আমরা উঠাইতে পারবো বা গ্রাহক উঠাইতে পারবে। তাহলে চলতি আমানতে ছিল যে যে কোনো সময় উঠাইতে পারবে ব্যাংক চলাকালীন সময়, আর সঞ্চয় আমানতে হচ্ছে
যে ব্যাংক চলাকালীন সময়ে হয়তো সপ্তাহে দুবার বা খুব কাছাকাছি সময় উঠাইতে পারবে, তো কিন্তু মন চাইলে যখন তখন বা যে কোনো সময় বা যে কোনো দিন বা যতবার খুশি উঠাইতে যাবে এমন নাই, হয়তো সপ্তাহে দুবার এই ধরনের একটা নিয়মের ভিতর থাকতে হয়। আবার এই যে সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে ব্যাংক অল্প কিছু পরিমাণ প্রফিট বা মুনাফা দেয় গ্রাহককে, যেটা চলতি আমানতে কোনো প্রকার প্রফিট বা মুনাফা গ্রাহককে প্রদান করা হয় না। তাহলে ওখান থেকে এখানেটার পার্থক্য হচ্ছে যে ওইটা চলতি আমানতটা আমি যে কোনো সময় উঠাইতে পারবো, সঞ্চয়ী আমানতটা হয়তো সপ্তাহে দুবার উঠাইতে পারবো। চলতি আমানতের জন্য আমাকে কোনো প্রফিট দেওয়া হবে না বা গ্রাহককে কোনো প্রফিট দিবে না ব্যাংক। আর হচ্ছে সঞ্চয়ী আমানতের জন্য কিছু পরিমাণ প্রফিট আমরা এখান থেকে পেতে পারি। এরপরে স্থায়ী আমানত। স্থায়ী আমানত বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হোক 1 বছর, 2 বছর, 3 বছর অথবা তার থেকে বেশি 5 বছর, একটা নির্দিষ্ট সময় পর ওই টাকাটা ওঠানো হবে। জাস্ট আমি আমানত হিসেবে টাকাটা রাখবো এবং ওই টাকাটা ঠিক আমি 5 বছর পর 5 বছরের জন্য যদি রাখি তাহলে আমাকে 5 বছর পরে উঠাইতে হবে, তাহলে আমি ওখান থেকে প্রফিট পাবো। তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হয় যে ব্যাংক গ্রাহককে সর্বোচ্চ প্রফিটটা দেয়। এই 3 আমানতের ভিতরে সবথেকে বেশি প্রফিট ব্যাংক প্রদান করে স্থায়ী আমানতের উপর। কারণ এই টাকাটা ব্যাংক 5 বছরের জন্য হয়তো গ্রাহকের কাছ থেকে নেয়, নিয়ে এই টাকাটা ওই যে আগে বললাম যে হয়তো গ্রাহককে 9% হারে প্রফিট দিবে, অথবা আবার হতে পারে যে এরকম 9% ভাবে প্রফিট গ্রাহককে দিয়ে সে এখান থেকে এই টাকাটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিবে, সেখান থেকে 12% বা 11% এভাবে নিবে। নেওয়ার পরে এই যে পার্থক্য, সেখান থেকে ব্যাংক আবার একটু প্রফিট করে, তাদের যে ব্যাংক এমপ্লয়ীদের স্যালারি বা ব্যাংকের যে কস্টটা আছে সেটা বহন করে, এরপর সাথে সাথে ব্যাংক আবার প্রফিটও করে। এক্ষেত্রে দেখা যায় যে স্থায়ী আমানতের উপর ব্যাংক বেশি পরিমাণ প্রফিটটা প্রদান করে গ্রাহক করে। তাহলে আমরা 3 প্রকার যে আমানত আছে, এই 3 প্রকারের আমানতের পার্থক্যটা খুব সহজেই ধরতে পারবো। তাহলে উদ্দীপকের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে এটা কোন ধরনের আমানত, এই আমানতের সুবিধা অসুবিধাগুলো কী, তাহলে তোমরা লিখতেই পারবা। তো আমরা 3টা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, যে চলতি আমানত যে কোনো সময় উঠানো যাবে, যে কোনো সময় রেখে যে কোনো সময় উঠানো যাবে ব্যাংক চলাকালীন সময়ে। সঞ্চয়ী আমানত এটি নির্দিষ্ট সময় পর পর উঠানো যাবে। আর হচ্ছে স্থায়ী আমানত একটি সুনির্দিষ্ট সময় পরে উঠানো যাবে, সেটা 5 বছর হতে পারে, 1 বছর হতে পারে, যে চুক্তির ভিত্তিতে আমানতটা রাখা হবে সেটি। এবার আসো প্রফিটের বেলায়। চলতি আমানতে কোনো প্রকার প্রফিট ব্যাংক তোমাকে গ্রাহককে প্রদান করবে না। সঞ্চয়ী আমানতে অল্প কিছু পরিমাণ প্রফিট ব্যাংক প্রদান করবে। আর হচ্ছে স্থায়ী আমানতের বেলায় ব্যাংক তার সর্বোচ্চ প্রফিটটা প্রদান করবে। এই হচ্ছে 3 প্রকার আমানতের পার্থক্য। আশা করি বিষয়টি তোমরা সুন্দর এবং সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। আর এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেও তোমরা লিখতে পারবা। বিশেষ করে দেখা যায় আমানত থেকে একটি প্রশ্ন, সেটা জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক হোক, যে কোনো একটা প্রশ্ন থাকে, এজন্য বিষয়টা একটু গুরুত্ব দিয়ে পড়বা। ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটি নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ দান করে। উপযুক্ত জামানত ও বন্ধকির মাধ্যমে, যেমন মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকারি ও বেসরকারি, দেশি বিদেশি ঋণপত্র ইত্যাদি। এর বিপরীতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে, অর্থাৎ এই ধরনের বন্ধকির মাধ্যমেও বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে। তাহলে ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজ হচ্ছে যে বিভিন্ন শর্ত সাপেক্ষে ঋণ প্রদান করা। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো সহজ বিনিময়ের মাধ্যম হিসাবে চেক, ব্যাংক ড্রাফট, ই-পেমেন্ট, হুন্ডি ইত্যাদি সৃষ্টি করে। এদের মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয়। বিনিময়ের মাধ্যমকে সহজ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিনিময়ের মাধ্যমকে আর সহজে করার জন্যই কাজ করে যাচ্ছেন বাণিজ্যিক ব্যাংকগুলো। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বর্তমানে অর্থ বহন বা সঞ্চয়ের একটি সহজ মাধ্যম বা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতে শুরু করেছে এবং সহজ থেকে আরও সহজতর করার প্রয়াসেই কাজ করে যাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলো
চেক, হুন্ডি, ই পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম বুথ, বিভিন্ন মাধ্যম দিয়ে যাতে বিনিময়টা সহজ হয় সেই কাজগুলোই করে যাচ্ছে। আগে একটা সময় ছিল অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে হতো, একজনকে আরেকভাবে ক্যাশ পেমেন্ট করতে হতো। এখন আমরা ক্যাশ পেমেন্ট না করে চেক পেমেন্ট করতে পারি, ই পেমেন্ট করতে পারি, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি। এই ধরনের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো নিয়ে বাণিজ্যিক ব্যাংক কাজ করে যাচ্ছে যাতে বিনিময়ের মাধ্যমকে আরও সহজ থেকে বেশি সহজতর করা যায়। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিময়ের মাধ্যম হিসেবেও কাজ করছে। দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তার অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। এছাড়া ব্যবসায়ীদের বিনিময়ের বিলের স্বীকৃতি প্রদান, বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানিকারককে ঋণ প্রদান, মেইল ও টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে থাকে। অর্থ স্থানান্তর। গ্রাহকের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলো এক স্থান থেকে অন্য স্থানে অর্থ দ্রুত ও নিরাপদে প্রেরণ করে। অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেইল ট্রান্সফার ও টেলিগ্রাম প্রভৃতি। এটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অর্থ স্থানান্তরের যে মাধ্যম বা যে কাজগুলো করে থাকে সেটি। তাহলে আমরা বলতে পারি যে অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবেও বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে। রেমিট্যান্স সময়ের সবচেয়ে আলোচিত বিষয় রেমিট্যান্স, যেটি আমাদের জিডিপিতে একটি বড় ভূমিকা পালন করে আসছে। বিদেশে কর্মরত সকল জনসাধারণের বৈদেশিক আয় সংগ্রহ করে এবং যত দ্রুত সম্ভব দেশীয় সংশ্লিষ্ট মালিককে হস্তান্তর করে সেবা প্রদান করে। রেমিট্যান্স বাংলাদেশের জিডিপিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জিডিপির বৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। রেমিট্যান্স কি? রেমিট্যান্স হচ্ছে আমার দেশের যে প্রবাসী ভাইরা, আমার দেশের যে ভাইরা বা নাগরিকগণ বাইরের যে কোনো কান্ট্রিতে কাজ করছেন এবং তাদের আয়কৃত অর্থ দেশে পাঠাচ্ছেন, এই অর্থটাই হচ্ছে রেমিট্যান্স। এই রেমিট্যান্সটা কীভাবে দেশে আসে? এই রেমিট্যান্সটা কিন্তু ব্যাংকের মাধ্যম দিয়েই দেশে আসে এবং বিভিন্ন ধরনের ব্যাংক হয়তো এখান থেকে কিছু মুনাফা অর্জন করে বা প্রফিট নেয়, কিন্তু তারপরেও সরকারি বা বৈধভাবে আসার মাধ্যমটাই হচ্ছে ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স স্থানান্তর করার বা রেমিট্যান্স আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে রেমিট্যান্স স্থানান্তর করা। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই সঞ্চিত অর্থ ব্যবসা ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সাহায্য করে থাকে। তাহলে সঞ্চয় বৃদ্ধিতেও বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। সঞ্চয় বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংকগুলো সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। আমরা স্লাইডের মাধ্যমে ইতিমধ্যে দেখেছি যে কিভাবে সঞ্চয় বৃদ্ধি করে। আমরা যদি সহজভাবেই বলি যে আমি 5 বছরের জন্য একটি টাকা ব্যাংকে রেখে দিলাম, সেখান থেকে আমার হয়তো 1 লাখ টাকা প্রফিট আসলো। আমি 5 লাখ টাকা রেখে দিলাম, 5 বছর পরে আমার 1 লাখ টাকা প্রফিট আসলো। তাহলে আমার মোট টাকা কত হলো? মোট টাকা হলো 6 লক্ষ টাকা। এখন যদি এই 6 লক্ষ টাকা আমি আবার 5 বছরের জন্য রেখে দিই, তাহলে আমার হয়তো 6 লক্ষ টাকা থেকে 1 লাখেরও বেশি টাকা ওইখান থেকে আবার প্রফিট আসবে। তাহলে আমার সেখান থেকে প্রফিটের পরিমাণটা কিন্তু বাড়ছে। যখন আমার প্রফিটের পরিমাণটা বাড়ছে তখন আমার সঞ্চয়টাও বাড়ছে। তাহলে সঞ্চয় বৃদ্ধিতেও বাণিজ্যিক ব্যাংকগুলো সাহায্য করে থাকে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো আবার বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ গচ্ছিত রাখা, আমানত হিসেবে রাখা, তারপরে বিভিন্ন শর্তে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ঋণ প্রদান করা বা উৎসাহিত করা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান, বিভিন্ন ধরনের ডিপিএস চেক প্রদান করা এবং বৈদ্যুতিক বিল পরিশোধে সহায়তা করা, বিভিন্ন ধরনের কাজ বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। তাহলে এটিই ছিল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী।
এরপর আমরা কথা বলবো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক নিয়ে। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থানকারী একটি ব্যাংক, যা অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করে, মুনাফার হার নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা বা ব্যাংক ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এই ব্যাংক ব্যবস্থার নামই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। তো প্রত্যেক দেশেরই বা স্বাধীন দেশেরই একটি সেন্ট্রাল বা কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা এর পরে আলোচনা করব। তো এই কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি? স্বাভাবিকভাবে যদি আমরা বলি, মুদ্রা নিয়ন্ত্রণ করা, নোট প্রচলন করা, অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করা, মুনাফার হার নিয়ন্ত্রণ করা, এগুলোই হচ্ছে মূলত সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এখন যদি আমরা কেন্দ্রীয় ব্যাংকের একটি বৈশিষ্ট্য বলতে চাই, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সরকারের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। যদিও এটি আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। মূলত মূল লক্ষ্য হচ্ছে ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখা, দেশের অর্থ এবং ব্যাংক ব্যবস্থার সংরক্ষণ করা। এই ধরনের উদ্দেশ্যই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি সরকারের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এটিকে আমরা সরকারি ব্যাংকও বলতে পারি। সরকার যখন বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় থাকে, ঋণগ্রস্ত হয়, তখন বাংলাদেশ ব্যাংক সরকারকে আবার ঋণ প্রদান করে। এজন্য আমরা এটাকে সরকারি ব্যাংকও বলতে পারি। আমরা পরবর্তী ক্লাসে কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী আছে সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন স্লাইডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আরও একটু সুন্দর এবং সুস্পষ্ট ধারণা নিয়ে আসি। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা অন্যান্য ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে, সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। আরও একটি সংজ্ঞা দেখে আসি। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে যে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর M.H. ডিকক বলেন, কেন্দ্রীয় ব্যাংক বলতে সাধারণত এমন একটি ব্যাংককে বোঝায় যা দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় এবং যা একটি দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে সর্বাপেক্ষা অধিক কল্যাণ অর্জনে সক্ষম। এক কথায় উনি বোঝাতে চেয়েছেন যে একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এবং সে দেশের অর্থ এবং আর্থিক বা ব্যাংক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য সবথেকে বড় এবং বৃহৎ প্রতিষ্ঠানই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক স্বাধীন দেশেরই কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। ঠিক তেমনই ইন্ডিয়ার বা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা চিত্রে আংশিক অংশ তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যেটির নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর আমরা আরও কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংক দেখার চেষ্টা করব। ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংক, এটি হচ্ছে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যেটির নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। তোমরা আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী সম্পর্কে জানবো এবং পরবর্তী ক্লাসে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী: 1. মোট ও মুদ্রা প্রচলন। 2. সরকারের ব্যাংক। 3 নম্বর অন্যান্য ব্যাংকের ব্যাংক। 4. ঋণ নিয়ন্ত্রণ করা। কোন কোন ধরনের ব্যাংক কী ধরনের ঋণ দিবে, ওই ঋণ থেকে কী ধরনের প্রফিট নেবে, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। 6. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। 7. নিকাশ ঘর। এই নিকাশ ঘরটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধারণা, এটি বিভিন্ন সময় জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা এখন বাড়ির কাজ দিব এবং তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আজকের ক্লাস শেষ করব। তো বাড়ির কাজ: 1. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
কয়েকটি উদাহরণ মনে রাখবা সবসময়ের জন্য। 2, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বা কার্যাবলী কী কী সে সম্পর্কে বিস্তারিত ধারণা। 3, আমানত কত প্রকার ও কী কী। 4, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। 5, সংক্ষিপ্ত পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো মুখস্থ করবে। এটি ছিল তোমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এতক্ষণ ধরে বিষয়গুলো সম্পর্কে সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পেয়েছো। তারপরেও হয়তো কিছু সমস্যা থেকে থাকবে, যে তোমাদের যে একটা আগ্রহ থাকে জানার, অনেক কিছু জানার আগ্রহ থাকে, তোমরা জ্ঞান পিপাসু, তোমরা অনেক প্রশ্ন করো ক্লাস টাইমে, সরাসরি যখন ক্লাস হয়। দুর্ভাগ্যবশত আমরা এই সুযোগটা এখন পাচ্ছি না, যে তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পারছি না। তবে তোমরা এইখান থেকে যে ধারণাটা পেয়েছো সেখান থেকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করো, পাঠ্য বই থেকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করো, এবং বাসায় একটু বেশি বেশি সময় দিয়ে একটু এগুলো পড়ার চেষ্টা করো। যে আমরা তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছি। হয়তো আমরা যে 100% দিতে পারছি এটা তেমন না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি তোমরাও আমাদের এই চেষ্টার যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেই উদ্দেশ্য বা লক্ষ্যে তোমরাও সামিল হবে। তোমরা যদি একটু উপকৃত হও তাহলে আমাদের চেষ্টা, আমাদের স্যার, জেলা শিক্ষা অফিসার স্যার, সহকারী জেলা শিক্ষা অফিসার স্যার এবং আমাদের স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকগণ খুবই আন্তরিকতার সাথে এই কাজগুলো পরিচালনা করছেন। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো বা বোঝার চেষ্টা করো তাহলে তোমরাও উপকৃত হবে। তো তোমরা এই ক্লাসগুলো আশা করি দেখবা এবং এখান থেকে উপকৃত হবা, এবং পরবর্তী দিনে আমরা হয়তো পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি প্রার্থনা করো যাতে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারি। সেই আশায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।